KTV Originals। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1x ব্যাট। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনন্যা, আর আমার সঙ্গে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, এই সবে মাত্র দেখলাম যে ভারত বিশ্বকাপ জিতেছে, আর সামনেই আইসিসি টুর্নামেন্ট রয়েছে যা পাকিস্তানে হওয়ার কথা। এবার কথা হচ্ছে, ভারতীয় দল কি আদেও সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে, রাজনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে পাকিস্তান অবধি পৌঁছতে পারবে? কি মনে হয়? একদমই অনন্যা, দেখো এটা এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন বলা যেতে পারে যে আমরা অলরেডি T20 বিশ্বকাপ জিতেছি, যেটা তুমি বললে, এবং যেটা সোর্স বলছে আমার, এবং বেশ স্ট্রং সোর্স, যে আইসিসি টুর্নামেন্ট, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা 2025-এ পাকিস্তানে, এবং যদি ভুল না হই 19শে ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। এবং ভারতের প্রতিটি ম্যাচ লাহোরে বন্দোবস্ত করেছে, যে খসড়া সূচিটা পাকিস্তান পিসিবি তৈরি করেছে সেখানে ভারতের প্রত্যেকটি ম্যাচ দেওয়া হয়েছে লাহোরে। আর যেটা সোর্স বলছে যে ভারত যাচ্ছে না পাকিস্তান, এবং এটা নিয়ে কিন্তু একটা বৈঠক হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড মরিয়া, যে ভারতকে আনার জন্য, যাতে আবার সেই ক্রিকেটীয় সম্পর্ক ঠিক হয়, এবং পরবর্তীতে যাতে দ্বিপাক্ষিক যে ক্রিকেট সিরিজগুলো হতো একটা সময়, সেটা যেন আবার চালু করা সম্ভব হয়। আমি পার্সোনালি ইন্টারভিউ নিয়েছিলাম পাকিস্তানের বিখ্যাত ক্রীড়া সাংবাদিকের, তিনিও কিন্তু এই একই কথা বলছিলেন। তবে এখনও পর্যন্ত যা সোর্স বলছে সেটা হচ্ছে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় দল, এবং এটা নিয়ে কিন্তু একটা বৈঠক রয়েছে এই মাসের শেষে, জুলাই মাসের শেষের দিকে শ্রীলঙ্কাতে আইসিসির বৈঠক রয়েছে। আইসিসির বৈঠকে প্রত্যেক বোর্ডের মেম্বাররাই থাকবে, প্রত্যেক দেশের বোর্ডের রিপ্রেজেন্টেটিভরা থাকবে। তবে ভারত, পাকিস্তান, আইসিসি অফিসিয়াল, মানে এই ত্রিমুখী একটা আলাদা বৈঠক হতে চলেছে শুধুমাত্র একটা কারণের জন্য, সেটা হচ্ছে ভারত কি আদৌ পাকিস্তানে যাবে, ওয়াঘার ওপরে যাবে। তো এটা এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন। পাকিস্তান অবশ্যই চাইবে যে অনেক হয়েছে, রাজনৈতিক অশান্তি যা হয়েছে সেটা সেই ডিপ্লোম্যাটিক্সদের দূরে সরিয়ে ভারত পাকিস্তান ক্রিকেট যেন আবার পুনরায় শুরু হয়। তবে যা আমি আবারও রিপিট করছি, সোর্স যেটা বলছে, ভারত সরকার না চাইলে ভারত কিন্তু যাবে না পাকিস্তানে, এবং সেটার সম্ভাবনাই কিন্তু প্রবল। এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সোর্স অনুযায়ী যেটা খবর, ভারত সরকার না চাইলে ভারত পাকিস্তানে যাচ্ছে না, এবং পাকিস্তানে যাচ্ছে না এটা ধরেই নেওয়া যায়, এবং সেক্ষেত্রে অন্য কিছু ভাবনা কিন্তু ভাবতে হবে। ভারত যদি পাকিস্তানে না যায়, তুমি ঠিক যেমনটা বলছিলে যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড বদ্ধপরিকর যাতে ভারতকে কোনোভাবে পাকিস্তানে নিয়ে যাওয়া যায়। যদি ভারত না যায়, তুমি যেমনটা বলছো, তাহলে সেক্ষেত্রে বিকল্প কি পদ্ধতি বা কি বিকল্প কি ভেবে রাখা হয়েছে? দেখো, এক্ষেত্রে পাকিস্তানে যদি না যায়, সেক্ষেত্রে বিকল্প যে ভাবনাটা সেটা সেই হাইব্রিড মডেল। এবং বলে রাখি যে গত এশিয়া কাপ যখন আয়োজিত হয়, সেই সময় পাকিস্তানে কিন্তু ভারতের থেকে দুজন রিপ্রেজেন্টেটিভ গিয়েছিল। একজন ভারতের এই বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, এবং একই সঙ্গে রজার বিনি, যিনি বিসিসিআই প্রেসিডেন্ট, এই দুজন গিয়েছিলেন। ক্রিকেটীয় টাই নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে সমস্ত কিছু দেখে এসেছিলেন। তবে এই মুহূর্তে যা খবর, তাতে হাইব্রিড মডেল হলে সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো একটা ভেন্যুতে ভারত খেলবে আইসিসি ম্যাচগুলো, সেক্ষেত্রে দুবাই, শারজা, যে অন্য কোনো ভেন্যু হতেই পারে। আর এই দিকেই সম্ভবত এগোবে আগামীতে, কারণ এখনও পর্যন্ত যা তাদের রাজনৈতিক অবস্থা ভারত বা পাকিস্তানের, সেক্ষেত্রে মনে হচ্ছে না যে ভারত পাকিস্তানে গিয়ে এক্ষেত্রে আইসিসি টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। এবং ভারত এমনও নয় যে ভারত ছাড়া আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হবে, কারণ ভারত অলরেডি সবথেকে শক্তিশালী, মানে যত দেশ রয়েছে সবথেকে শক্তিশালী, পাওয়ারফুল, এবং ভারত যদি কিছু বলে সেটা রাখতে বাধ্য হবে আইসিসি। এবং সেই জন্যই এটাই যেটা খবর, যেটা একটু আগেও বললাম, যে ভারত সরকার না চাইলে ভারত যাবে না, এবং হয়তো আবার রিপ্রেজেন্টেটিভ যাবে পাকিস্তানে। তবে এখনও পর্যন্ত যে সিচুয়েশন, যদি আজকে সন্ধ্যাবেলায় তুমি জিজ্ঞেস করো যে জয়দা ভারত কি আদৌ পাকিস্তানে যাবে, আমি বলবো না, কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আবারও সেই হাইব্রিড মডেল, যেটা নাকি গত এশিয়া কাপে আমরা দেখেছিলাম, শ্রীলঙ্কায় ভারত ম্যাচগুলো খেলেছিল, এবং সেক্ষেত্রে এক্ষেত্রেও অন্য কিছু ভাবনা ভাবতে হবে। সেক্ষেত্রে হয়তো যদি দুবাই, শারজাতে ভারত ম্যাচগুলো খেলে, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে পাকিস্তান তাদের খসড়া সূচি তৈরি করে ফেলেছে, এবং লাহোরে সমস্ত ম্যাচ, লাহোরের গদ্দাফিতে ম্যাচ দেওয়া হয়েছে, যেখানে 1996 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া। তো সেইখানে ভারতের ম্যাচগুলো দিয়েছে এক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় বোর্ডও কিন্তু এদিক থেকে অনড় রয়েছে, তারা মনে করছে যে এখন যা রাজনৈতিক টালমাটাল অবস্থা, সেক্ষেত্রে
পাকিস্তানকে ক্রিকেট খেলাটা বিলাসিতা হবে, সেক্ষেত্রে অন্য কোনো ভেন্যু হয়তো তারা ঠিক করতে চাইবে এবং সেটার জন্যই কিন্তু এই মাসের শেষের দিকে বৈঠক রয়েছে, যেটা এক্সক্লুসিভ আমাদের তরফ থেকে আমরা এর আগেও দিয়েছি যে সেই 4 দিনের বৈঠক শ্রীলঙ্কাতে হবে এবং সেক্ষেত্রে বিসিসিআই রিপ্রেজেন্টেটিভরা থাকবেন, পিসিবির তরফ থেকে রিপ্রেজেন্টেটিভরা থাকবেন, আইসিসি অফিসিয়ালরা থাকবে। এই ত্রিমুখী বৈঠকে কিন্তু নির্ধারণ হয়ে যাবে যে ভারত পাকিস্তানে আদৌ যাচ্ছে কি যাচ্ছে না। এবার আমরা ইউরো কাপ টুর্নামেন্ট নিয়ে একটু কথা বলি। জার্মানি এবং স্পেনের মূল্যায়ন কি তোমার কাছে? দেখো, জার্মানি স্পেন ম্যাচ অসাধারণ হয়েছে এবং এটা নিয়ে কোনো বলার ভাষা নেই, টান টান উত্তেজনা বলা যেতে পারে। একটা সময় মনে হচ্ছিল স্পেন জিতবে, তারপর আবার জার্মানি দুর্দান্ত কামব্যাক। এবং বলি যে গতকাল ম্যাচের 60 মিনিটের পর থেকে বেশ কিছু সুযোগ কিন্তু জার্মানি তৈরি করেছিল, কিন্তু স্পেনের যিনি গোলরক্ষক অসাধারণ, প্রাচীর হয়ে যেন দাঁড়িয়েছিলেন, আর প্রতিটি সেভ অসাধারণ। তবে তা সত্ত্বেও যখন নাকি 1-0 এগিয়েছিল, তারপরেও কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে জার্মানি 1-1 করে এবং তারপর যথারীতি অলরেডি এক্সট্রা টাইমে খেলা গড়ায় এবং তারপর স্পেন অসাধারণভাবে যেভাবে কামব্যাক করে, মেরিনো যেভাবে 119 মিনিটে হেড দিয়ে গোলটা করেন, বাঁধিয়ে রাখার মতো। তবে জার্মান কিন্তু এতে হতাশ নয়। জার্মানি ড্রেসিং রুম, জার্মানি থিঙ্ক ট্যাঙ্ক যেটা বলছে, তারা খুশি যেভাবে ফাইটিং ফুটবল তারা উপহার দিয়েছে। তবে জার্মানির জার্মানির গুহায় গিয়ে জার্মানিকে হারিয়ে আসা, এটাও কিন্তু বড় ব্যাপার এবং স্পেন কিন্তু সেটা করে রেখেছে। বলা যেতেই পারে যে স্পেন কিন্তু এবারে ইউরোতে অন্যতম ফেভারিট। তুমি যদি গ্রুপ পর্ব দেখো, সেক্ষেত্রেও স্পেন দুরন্ত ফুটবল খেলেছে, বিশেষ করে যে স্পিডে তারা খেলছে। তিকি তাকা সাধারণত স্পেন ফুটবলাররা খেলে থাকেন এবং তিকি তাকার সঙ্গে স্পিড এবং উইঙ্গারের দুতরফ থেকে উইঙ্গারের যে আক্রমণ অসাধারণ, স্পট অন এবং যোগ্য দল হিসেবে স্পেন জিতেছে। তবে তাতেও বলবো যে জার্মানির ফুটবলটাকে কিন্তু কোনোভাবেই খাটো করা যাবে না। হ্যাঁ, অবশ্যই স্টুটগার্ট এরিনায় অবশ্যই জার্মানিকে হারতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও জার্মানি যে ফুটবলটা দেখিয়েছে, বিশেষ করে 60 মিনিটের পর থেকে যে আক্রমণ, প্রতি আক্রমণ সেয়ানে যে লড়াইটা দিয়েছে, এটা অবশ্যই কিন্তু মনে রাখবে স্টুটগার্ট এরিনা। এবং একই সঙ্গে এটাও বলার যে স্পেন দুরন্ত খেলছে। স্পেনের ডিফেন্স হোক, স্পেনের উইং থেকে আক্রমণ হোক এবং স্পেনের গোল রক্ষক যিনি ছিলেন এবং তিনি যেভাবে প্রতিটি সেভ করেছেন, বলা যেতেই পারে যে অন্যতম ম্যাচের অন্যতম কি বলবো এক্ষেত্রে তারকা না, লাইমলাইট পুরোটাই কিন্তু কেড়ে নিয়েছিলেন স্পেনের গোলরক্ষক। আর তাই হ্যাটস অফ তাকে। তবে শেষে একজন জেতে, একটি দল জেতে একটি দল হারে। কালকের দিনটা বোধহয় জার্মানির ছিল না, খারাপ লাগছে জার্মানির জন্য। তবে আবারও তারা কামব্যাক করবে, এটুকু আশা করা যায়। একদমই জয়দা, তুমি ঠিক যেমনটা বললে যে স্পেন দুর্ধর্ষ খেলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইউরো কাপ টুর্নামেন্টে জার্মানির হার, জার্মানির কোচ তিনি ঠিক কি বলছেন এই হারকে? জার্মানির কোচ কিন্তু ইতিবাচকভাবেই দেখছে। জার্মানির কোচ পরিষ্কার বলছেন যে অনেকেই বলে থাকেন যে জার্মানি জিততে চায় না, জার্মানি ডিফেন্সিভ খেলে। গতকালের ম্যাচের পর কিন্তু পরিষ্কার যে জার্মানি জিততে চেয়েছে এবং একদম ম্যাচের শেষ মুহূর্তে যখন 87 মিনিট, তখন কিন্তু গোল করে 1-1 করে এবং তারপরেও কিন্তু লড়াই চলে এবং 60 মিনিটের পর থেকে বলা যেতে পারে যে জার্মানির যে আক্রমণটা, সেটা কিন্তু দেখার মতো ছিল। এবং সেটাই কোচ বলেছেন যে আমরা হয়তো হেরেছি, কিন্তু আমরা যে ফুটবলটা খেলেছি বা যে ফুটবলটা আমরা উপহার দিয়েছি, তাতে আমরা খুশি। এবং অবশ্যই এই এটাকে আমরা ব্যর্থতা হিসেবে দেখছি না, এটা ইতিবাচক দিক। অবশ্যই জার্মানি সমস্ত সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য এবং এই হার থেকে অনেক কিছু আমরা শিখেছি এবং আগামীতে আরও শক্তিশালী জার্মান টিম নামবে সবুজ গলেছে, এটুকুই আশা রাখছি। এটাই বলছে। পর্তুগাল বনাম ফ্রান্সের ম্যাচ, যেখানে পর্তুগালের হার। একেবারেই দেখো, পর্তুগাল বনাম ফ্রান্সের ম্যাচ একদম মধ্যরাত পেরিয়ে হয় কালকে, ভারতীয় সময় অনুযায়ী বলছি। তারপর নজর ছিল CR7-এর দিকে, কারণ শেষ ইউরো খেলছেন তিনি, অলরেডি বলে দিয়েছেন। তবে এক্ষেত্রেও বলবো পর্তুগাল কোচও কিন্তু একই সুরে তাল মিলিয়েছেন, যেটা জার্মানির ক্ষেত্রে আমি বললাম যে দুরন্ত ফুটবল খেলেছে পর্তুগাল। ফ্রান্সও ভালো ফুটবল খেলেছে এবং শেষে টাই ব্রেকারে ডিসাইড হয় যে কোন দল জিতবে কোন দল হারবে। শেষে অবশ্যই ফ্রান্স জেতে। তাই এইটুকুই বলা যে শিয়ানে টক্কর হয়। খারাপ লাগা একটা দিক যে হয়তো CR7 এবং পেপে, এই দুই ফুটবলারের ইউরোতে শেষ ম্যাচ হয়ে গেল এবং শেষ দৃশ্যটা সাংঘাতিক। যখন পেপে কাঁদছিলেন, 41 বছরের পেপে, তিনি রক্ষণভাগের বলা যেতে পারে মাসিহা, তাকে ধরে কিন্তু সান্ত্বনা দিচ্ছিলেন CR7। এই দৃশ্যটাই বোধহয় কালকের এই ম্যাচের সেরা মুহূর্ত এবং তারা দুজনেই বলছেন যে
এই মুহূর্তে আমরা অবসর নিয়ে কোনো কথা বলবো না। এবং পেপে নিজে বলেছেন ম্যাচের পর যে যখন আমার ভাইয়ের মতো CR7 যখন ও ধরে আমাকে সান্ত্বনা দিচ্ছিল, এটা আমার কাছে মানে জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তাই অবশ্যই পর্তুগাল ভালো খেলেও হারতে হয়েছে, কারণ নকআউট পর্ব একটি দলকে উঠতে হবে, একটি দলকে হারতে হবে। তাই এক্ষেত্রে কিছু করার থাকে না। তবে ভালো ফুটবল অবশ্যই পর্তুগালের তরফ থেকেও। তবে শেষ বাজি মেরেছে এক্ষেত্রে ফ্রান্স। কথায় আছে জো জিতা ওহি সিকান্দার, এক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড কোম্পানি অবশ্যই কিন্তু বাজি মেরেছে। জয়দা, একদম শেষ ল্যাপে চলে এসেছি স্টেডিয়াম বুলেটিনের। দিস ডে দ্যাটস ইয়ার, কি বলবে? দেখো, আজকে স্পেশাল যেটা সেটা হচ্ছে যে মাখায়া অ্যান্টনি, সাউথ আফ্রিকার ফার্স্ট বোলার ছিলেন এক সময়, তার আজকে জন্মদিন। 1977 সালে আজকে তিনি জন্মেছিলেন এবং দুরন্ত বোলার ছিলেন। অনেক ব্যাটারদের ঘুম মানে নষ্ট করেছিলেন এই দক্ষিণ আফ্রিকান ফার্স্ট বোলার। তাকে শুভেচ্ছা আমাদের তরফ থেকে। আরও একটা ঘটনা ঘটে আজকের দিনে, সেটা হচ্ছে যে ভারত শ্রীলঙ্কা, আমার যতদূর মনে পড়ছে করাচিতে এশিয়া কাপ ফাইনাল হয়েছিল এবং সেই ফাইনালটা অজন্তা মেন্ডিসের জন্য বিখ্যাত ছিল। 13 রানে 6টি উইকেট, যদি ভুল না হই আমি, 13 রানে 6টি উইকেট নিয়েছিলেন এবং শেষ করে দিয়েছিল ভারতীয় ব্যাটিং অর্ডারকে। সেহবাগ, ধোনি একদম শেষ হয়ে যায় এবং সেই এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা চতুর্থবারের জন্য। আর অজন্তা মেন্ডিস অবশ্যই সেই এশিয়া কাপ জয়ের নায়ক হয়ে ওঠে। আজকে দিস ডে দ্যাট ইয়ারে এটি স্পেশাল। জয়দা, অনেক ধন্যবাদ। স্টেডিয়াম বুলেটিন আপাতত আজকে এই মুহূর্তে এখানেই শেষ করছি। প্রেজেন্টেড বাই 1xBet। স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই ফলো করবেন কলকাতা টিভি অনলাইন।